লাইভে আসছি একটা কথা বলার জন্য। আমার কাছে মনে হয় আমার এটা জানানো উচিত। সো আমি কখনো এইভাবে লাইভে আসিনি, ফর দ্য ফার্স্ট টাইম আমি লাইভে আসছি। সো আমি এই মুহূর্তে আছি হচ্ছে মানিকগঞ্জ। আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জ ডিরেক্টর রাফাত মজুমদার রিঙ্কু ভাইয়ের একটা কাজে আসছি ফিকশনে। এখানে আমার সাথে আছে তানজিন তিশা, জ্যোতি জামাল, সেলিম ভাইয়া, মোমেন আন্টি এবং অ্যাক্টর মিটাপি। তো আমি জানি না আসলে গতকালকে আমার প্রথম সিন এবং গতকালকে আমি মানিকগঞ্জ আসি। এসে আমি তানজিন তিশা আপুর জন্য আমি খুব সুন্দর ঢাকা থেকে গিফট নিয়ে আসছিলাম, যে আমি তানজিন তিশা আপুকে গিফট গুলো দিব। কারণ আপু এত সিনিয়র, আপু একটা ফিল্ম করতেছে, আপুকে উইশেসের জন্য আমি আপুকে আসলে গিফটটা দিই, কিন্তু আপু গিফটটা নেয় না এবং সে গিফট অ্যাকসেপ্ট করে না, এবং সেখানে সবাই ছিল, সবাই দেখছেও। তো আমি কিছু বলি না যে উনি হয়তো গিফট নেয় নাই, ঠিক আছে মেনে নিচ্ছি। তো আমার প্রথম সিনে আমি যখন শুরু করছি তখন সেখানে প্রথম সিনে উনি আমাকে, সিনের মধ্যে ছিল না, উনি আমাকে মেরে আমার এখানে যে দেখেন দাগ, খামচির দাগ হাতে দাগ রক্ত বের করে ফেলছিল কালকে প্রথম সিনে। এবং সেইটা যখন মনিটরে এসে আমি যখন দাঁড়াইছিলাম তখন রিঙ্কু ভাইয়া এবং সেলিম ভাইয়া দুজনই বলতেছিল যে তিশার কি হয়েছে, তোমার সাথে কি কোনো ঝামেলা আছে আগে, ও তোমাকে এভাবে মারলো কেন বা কি আসে বিষয়। আমি তখন আসলে এক পর্যায়ে আসলে আমি বলেই দিছিলাম যে হ্যাঁ, এর আগে আমি যখন আসলে নাটকে মুশফিকুর ফারহানের সাথে কাজ করতাম অ্যাজ এ কো আর্টিস্ট হিসেবে, তখন তিশা আপু আমাকে এরকম ফোন দিয়ে থ্রেট দিছিল যে হ্যাঁ ফারহানের সাথে কাজ করতে পারবা না। আমাকে না, আরো অনেককে আসলে এরকম উনি ফোন দিয়ে থ্রেট দিছিল, যে পায়েলকেও, কেয়া পায়েল, তারপর আরো অনেককে এরকম ফোন দিয়ে উনি থ্রেট দিছে যে কাজ করা যাবে না। তো আমি তখন বলছিলাম ওই সময়টা যে আপু কেন আমি কাজ করবো না, আমি তো আর্টিস্ট, আমি তো সবার সাথে কাজ করবো, ফারহান ভাইয়ের সাথে কাজ করবো, জুবান ভাইয়ের সাথে কাজ করবো, সবার সাথে। ফারহান ভাইয়ের সাথে কেন কাজ করবো না, কি সমস্যা কি? তখন আমি বলছি হ্যাঁ আমার ফারহান আমার জামাই হয়। আমি তখন আর কিছু বলি না, আচ্ছা ঠিক আছে মনে হয় পার্সোনাল ওনাদের ব্যাপার হয়তো। তারপরে এরপরে গিয়ে কিন্তু আমি ফারহানকে জানাইছি ফোন দিয়ে যে ফারহান তিশা আপু কিন্তু আমাকে ফোন দিয়ে এইসব কথাবার্তা বলছে, এইভাবে হলে তো কাজ করতে পারবো না। তো সেটাও তাও 1-2 বছর আগের কথা। যাই হোক, উনি হয়তো ওই ক্ষোভ বা এই রাগ নিয়ে আসে কিনা আই ডোন্ট নো। আজকে আমার সব সিন শেষ, আমি লাস্ট সিন। তো ওই সিনের মধ্যে লেখা ছিল যে আমি গিয়ে তিশাপুকে, এক সিনের মধ্যে লেখা আছে আমি গিয়ে তিশাপুকে চট দিব এবং চট দেওয়ার পর উনি এখান থেকে চলে যাবে, এটা সিনের মধ্যে লেখা। তো আমি টেকনিক্যালি, আমরা তো আর্টিস্ট, আমরা তো টেকনিক্যালি কিন্তু আসলে আর্টিস্টকে আমরা যদি কেউ কাউকে মারে বা আঘাত করে আমরা কিন্তু খুব সফটলি টেকনিক্যালি সেটা করি। তা আমি তিশা আপুকে খুব আস্তে করে গালের মধ্যে জাস্ট একটু গালে হাত লাগাইছি। উনি উনি চলে যাওয়ার কথা ছিল, কিন্তু উনি চলে না গিয়ে উনি সিনের মধ্যে, ক্যামেরা ওপেন ছিল, ক্যামেরা ওপেনে সিন চলতেছে মানিকগঞ্জে, এখানে অনেক মানুষ ছিল, তারপর ডিওপি ভাই আরো সবাই ছিল, এডিটিং সবাই ছিল, উনি উনি ওইখানে আমাকে এমন ভাবে মারছে, আমার গালের মধ্যে এত জোরে জোরে মারছে, আমার চোখ ফুলে গেছে। আর আমি 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 মানে কথা বলতে পারতেছিলাম না, আর আমার এই জায়গাটা এত জোরে লাগছে, তো আমি নিতে পারি নাই। এন্ড উনি এটা ইন্টেনশনালি করছে, এবং করার পর আমি বললাম যে আপু এটা কি করলেন, আপনি কেন মারলেন আমাকে, আপনার তো এটা সিনে ছিল না। এন্ড উনি আমাকে যাটা গালাগালি শুরু করছে, উনি জানি না আসলে উনি কিছু খাইছে কিনা, কারণ উনি গতকালকেও খুব উইয়ার্ড আচরণ করছে। গতকালকে উনি এরকম 40 মিনিট 50 মিনিট এরকম বাথরুমের মধ্যে আটকা থাকতো, কি খায় না খায় আমরা জানি না, ওনার গায়ে থেকে গন্ধ আসে, এন্ড কেমন যেন পাগলের মতো অ্যাটিটিউড করতেছে। এখন উনি কি নেশা করছে কি নেশা করে না সেটাও আমি জানি না, কিন্তু কেমন যেন পাগলামির মতো আচরণ করছে, এন্ড এটা সবাই দেখতেছে। তো উনি আমাকে চড়া মারার পর আমি বললাম যে আপু আপনি এটা কি করলেন, আপনি কেন মারলেন আমাকে এভাবে, সবাই তো দেখছে। তো উনি আমাকে বলে, আমি পরে ওনাকে বললাম যে আমি কিন্তু অ্যাক্টর সিকিউরিটিকে জানাবো, আপু আপনি যে আমার সাথে এটা করলেন এটা আপনি ঠিক করেন নাই, আপনি আমাকে এভাবে মারতে পারেন না।
তো উনি আমাকে বলেছে, ও আচ্ছা অ্যাক্টর সিকিউরিটিকে জানাবা, ও ভাইরাল হবা, একটু ভাইরাল হতে চাও। আমি ওনার কথা শুনে অবাক হলাম যে একজন সিনিয়র আর্টিস্ট কিভাবে এই কথাগুলা বলে। এন্ড উনি এত বছর ধরে কাজ করছে ইন্ডাস্ট্রিতে, উনি আরো আমাকে গাইড করবে, উনি আমাকে আরো হচ্ছে হেল্প করবে, কিন্তু উনি যদি উল্টা আমাকে এইভাবে নেগলেক্ট করে কথা বলে, তাহলে আমি 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 আর্টিস্ট হয়ে আমি কিভাবে ওনার সাথে কাজ করব, কিভাবে করব বলেন। এন্ড ওইখানে সবাই আমাকে মানাতে আসছে, আমি সবাই দেখতেছে যে উনি আমার সাথে কারো ব্যবহার করতেছে, আপনারা আমাকে কি মানাবেন। তো আর্টিস্ট হয়ে তো আর্টিস্টের কাছ থেকে এটা তো আমরা একসেপ্ট করতে পারি না। আমাকে এমন ভাবে মারছে, আমার আমার এক পাশে কার তুলো কোথায় পড়ে গেছে আমার কোনো কিছু খেয়াল নাই। তো আমি এখন ঢাকায় চলে আসতেছি, আমি একটু সিকিউরিটিকে জানাবো যে একজন একজন সিনিয়র আর্টিস্ট হয়ে এইভাবে যদি আর্টিস্টকে স্ক্রিনের মধ্যে শুটেকে যদি এভাবে মারে এবং যাচ্ছে ভাবে খারাপ ব্যবহার করে, তাহলে তো সেটা মেনে নেওয়া যায় না, এভাবে তো কাজ করা যায় না। আমি তো এর আগেও মেহজাবিন আপুর সাথে কাজ করছি, কাজ হলে দিন রাত্রি, সেখানে বিকি ভাইয়ের কাজ করছি। কই মেহজাবিন আপু তো আমাকে এত সুন্দর করে কিভাবে কাজ করতে হবে আমাকে সাজেশন দিছে, আমাকে এত সুন্দর করে ট্রিট করছে। তোমার কাছ থেকে আমি শিখছি, আমি তো ভাবছি আমি তিশা আপুর কাছ থেকে শিখবো, কিন্তু তিশা আপু আজকে যেটা করলো, এটা 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 তো আমার সাথে অন্যায় হয়েছে, এটা তো ঠিক হলো না, এটা তো একদমই ঠিক হলো। আমি তো কাজ করতে গেছি, আমি তো আসলে এটা তো আমি আশা করি নাই। তো যাই হোক, এখন সেলিম ভাইয়া ওনারা সবাই এখানে ছিলেন, সেলিম ভাইয়া ওনারা সবাই দেখছে, এখন ওনারা জানে ওনারা কি ডিসিশন নিবে। কিন্তু আমি ঢাকায় যাচ্ছি, আমি একটু সিকিউরিটিকে জানাবো যে ওনারা আসলে কি ব্যবস্থা নিবে। এবং আজকে যদি এরকম একজন আর্টিস্টের সাথে কাজ করে, মানে আমার যদি এই অবস্থা হয়, তাহলে যারা কাজ করছে প্রিভিয়াস বা তারাই বা কি ফেস করছে। তো আমি তো সবসময় আশা করি যে আমি যারা সিনিয়র, যারা মেহজাবিন আপু বা যাদের সাথে কাজ করব, কখনো সামনে যখন কাজ করব, তাদের কাছ থেকে আমি শিখবো। কিন্তু তানজিন তিশা আজকে উনি যেটা করলো আমার সাথে, আমি এত নাইসলি ওনাকে গিফট দেওয়ার চেষ্টা করলাম, সেটাও তো নিল না, উল্টা আমাকে মারলো শুটিং সেটে। এটা কি ঠিক করলো? আপনি তো সিনেমা করছেন না, তানজিন তিশা তো সিনেমা করছে, তো একজন সিনেমা আর্টিস্ট, তার তো মনটা অনেক বড় হওয়ার কথা ছিল, সে তো আর আমাদেরকে শিখাবে, গাইড করবে, কিন্তু সে সবার সামনে আমাকে এভাবে মারলো। যাই হোক, আমি ঢাকায় যাচ্ছি, আমি 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 একটু সিকিউরিটি ওনাদেরকে জানাবো, দেখি ওনারা কি ব্যবস্থা নেয়। আচ্ছা, সো একটা বিষয় নিয়ে অনেক কথা হচ্ছে, যেটা নিয়ে আসলে আমাকে অনেকেই কল করছেন। আমি এতক্ষণ শুটিং করেছি কারণ আমি চাইনি কাজটা ফেসে যাক, বিকজ যে লাইভ করেছে সে অলরেডি কাজটা মানে ফাঁসিয়ে দিয়েই চলে গেছে, সিনটা কমপ্লিট না করে চলে গেছে। সো আমি চাইনি এত কষ্ট করে একটা কাজ করছি সেটাকে আমি ফাঁসিয়ে দিই। সো আমি একদম সান টু সান শ্যুট করে তারপরে এই যে ফোনটা নিয়ে বসলাম। সো যে ব্যাপারটা ঘটেছে, আমি পুরোপুরি আমার চরিত্রটা প্লে করছি। আমি এমন একটা চরিত্র প্লে করছি যেটা কিনা স্পেশাল চাইল্ড, একজন অটিস্টিক আমরা যাকে বলি, এবং তার চরিত্রের প্রয়োজনে সে মারতে পারে, মানুষকে কামড় দিতে পারে, পানিতে চুবিয়ে মেরে ফেলতে পারে, অনেক এরকম ঘটনা ঘটাতে পারে। এবং আপনারা আর 15 থেকে 20 দিন পরই তো কাজটা রিলিজ হবে। সো রিলিজ হলেই তো আপনারা দেখতে পারবেন আসলে কাজটা কোন চরিত্রের জন্য কি করা হয়েছে। সো তা সে এমনভাবে হয়তো লাইভ করেছে যে আমি হয়তো তাকে পার্সোনালি অ্যাটাক করেছি। পার্সোনালি অ্যাটাকের কিছুই নেই এখানে, এটা তার বুঝতে ভুল হয়েছে। আমি যতটুকু করেছি আমার চরিত্রের প্রয়োজনে করেছি, যতটুকু স্ক্রিপ্টে আছে আমি ততটুকু করেছি। ইম্প্রোভাইজ হয়ে যায়, বাট ওটা পুরোপুরি চরিত্রের মধ্যে থেকে করতে হয়। সো আমি চরিত্রের বাইরে কিছুই করিনি, এটা তার দুর্বলতা, এটা সেই মেয়েটার ব্যক্তিগত দুর্বলতা যে সেটাকে প্রফেশনাল ব্যাপার থেকে বের করে এটাকে ব্যক্তিগত সমস্যা হিসেবে নিয়েছে। এবং ব্যক্তিগত সমস্যা হিসেবে সে কেন নিয়েছে এটা সে খুব ভালো করে জানে। এটা আসলে এটা নিয়ে আমার বলার কিছুই নাই। এবং সবচেয়ে বড় কথা, এখানে আমাদের সিনিয়র আর্টিস্ট আছেন, এখানে আমাদের ডিরেক্টর আছে, এখানে পুরো টিম আছে, তারা দেখেছে, তারা জানে যে আসলে কতটা প্রফেশনালি প্রতিটা মানুষ এখানে কাজ করছে। আমার মনে হয় আমার বাবার চরিত্রে এখানে কাজ করছে সেলিম ভাই, আমার ডিরেক্টর হচ্ছে রিঙ্কু ভাইয়া। সো আমার মনে হয় আপনারা তাদের সাথে যোগাযোগ করলেও অনেক কিছু জানতে পারবেন। বাট এরকম সিলি একটা বিষয় নিয়ে আসলে আমার মনে হয় না আসলে কেউ কথা মানে বলা উচিত। বাট আমি বলছি, যেহেতু
আমার একটা দায়িত্ববোধ আছে, আপনারা সবাই আমাকে কল করছেন জার্নালিস্ট ভাইরা, দ্যাটস ওয়াই। অ্যান্ড আরেকটা জিনিস বলতে চাই, আম, আমার চরিত্রের প্রয়োজনে আমি যেটা করা দরকার আমি সবসময় সেটাই চেষ্টা করি, আমি সেটাই করেছি। এখন এটা হয়তো আপনাদের কিছু মানুষের ভালো লাগতে পারে, কিছু মানুষের ভালো নাও লাগতে পারে, বাট আমার যেটা অ্যাজ অ্যান আর্টিস্ট মনে হয়েছে আমি সেটা করেছি। আরেকটা বিষয় আমি খুব মানে বলতেই চাই, যেটা একটু আমার কাছে সেন্সিটিভ লাগলো, আমি যে ক্যারেক্টারটা প্লে করছি এখানে পরিষ্কার থাকার কোনো স্কোপ নেই। আমি সারাটা দিন যেভাবে আসলে গোবরের পাশে বসে আছি, নদীর মধ্যে বসে আছি, মাটির মধ্যে বালুর মধ্যে শিকল দিয়ে আমাকে বেঁধে রেখেছে, সেখানে একজন ফিমেল আর্টিস্ট হয়ে আরেকজন ফিমেল আর্টিস্টকে এটা বলা 1 ঘন্টা ওয়াশরুমে, এই জিনিসটা আমি যদি 3 ঘন্টাও থাকি, আসলে একটা ফিমেল আর্টিস্ট হয়ে আরেকটা ফিমেল আর্টিস্টকে বলা এটা খুব দুঃখজনক আমার কাছে মনে হয়। আমি বলবো মানে এটা আসলে অনেক দুঃখজনক যে একজন ফিমেল আর্টিস্টকে নিয়ে এই কথাটা বলেছে। একজন একজন অ্যাক্ট্রেস হয়ে তো তার বোঝা উচিত যে আচ্ছা আচ্ছা একজন অ্যাক্ট্রেস কি কি ক্যারেক্টার প্লে করছে। সো এটাই আপনারা যখন দেখবেন আপনারা সব বুঝতে পারবেন। বাকিগুলা তো সব আমি বলবো যা যা বলেছে, আমার এখানে অনেক মানুষ আছে টিমে, সো জিনিসগুলা তো ইন্টেনশনালি তার বলা কিনা আমি জানিও না, এটা ব্যক্তিগতভাবে কোনোভাবে আক্রমণ করা কিনা সেটাও আমি জানি না, কারণ তার মুখ থেকে আমি যেগুলো শুনতে পেলাম বা আমি জানলাম সেগুলো তো আরো টিম মেম্বার যারা আছে তাদের মুখের কথা তো আসলে কারোই না। সো ওই জায়গা থেকে বলবো এটা পুরোপুরি ব্যক্তিগত একটা আক্রমণ, আর কিছুই না। সো কাজটার জন্য আমরা অনেক কষ্ট করেছি, কাজটা যখন মানুষ দেখবে মানুষের কাছে আরো ক্লিয়ার হবে। থ্যাংক ইউ সো মাচ। আরেকটা বিষয় বলতে চাচ্ছি যে এখানে আমাদের অ্যাক্টিং এর ভুল হতে পারে, অনেক কিছুই হতে পারে। সো এখানে আমাদের সিনিয়র অনেকে আছে, আমাদের ডিরেক্টর আছে, সেলিম ভাই আছে, মমিনা আপু আছে। সো সেখানে কথা না বলে সে যেহেতু মানে সরাসরি সোশ্যালি চলে গেছে বা লাইভে চলে গেছে, আমার কাছে বিষয়টা এখন মনে হচ্ছে, বা যাদের মাথায় একটু বুদ্ধি আছে তারাই বুঝতে পারবে যে এটা আসলে নয় কোনো ব্যক্তিগত আক্রমণ, আর নয় নিজের প্রফেশনাল জায়গাটাকে একটু হাইলাইট করা, আর কিছুই না। সো টুডে অর টুমরো যেহেতু সে জানে ইটস পার্ট অফ দি প্রফেশন, ইটস পার্ট অফ দি ক্যারেক্টার, সো একজনকে সোশ্যালি এরকম